এটা দিয়ে তোর পেট ফুটো করে দিব। বিশ্বাস করেন, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। শালা মিথ্যা কথা বলিস কেন? তোরে দেখে তো মনে হচ্ছে না তুই ফকিন্নির পোলা। ভাই সত্যি বলছি, আমার কাছে টাকা নাই। আরেকজন বলল, এই তোরা এই শালারে চেক কর, কিছু না পেলে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দে। আমার কাছে কয়েকশো টাকা আছে, এগুলো নিয়ে নিলে দুপুরে খেতে পারবো না। এজন্য ওদের থেকে টাকাগুলো বাঁচাতে দৌড় দিলাম। ছেলেগুলো আমার পিছু পিছু দৌড় দিচ্ছে, আমি আরও জোরে দৌড়ে দিলাম, কিন্তু তারপরও ছেলেগুলো আমাকে ধরে ফেললো। এরপর ওরা সবাই মিলে মারতে শুরু করলো। মারা শেষে কাছে যা আছে সব কেড়ে নিল। ওদের ভিতর একজন এসে চাকু দিয়ে আমার হাতে একটা টান দিয়ে বলল, শালা এতক্ষণ দৌড় দেওয়ার শাস্তি ভোগ কর। এই বলে ওরা চলে গেল। হাত থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে, হাত নাড়াতে পারছি না। এমনভাবে রক্ত পড়তে থাকলে কিছুক্ষণ পরেই রক্ত শূন্যতায় মারা যাব। চোখের সামনে বাবা মাকে দেখতে পাচ্ছি। এরপর চারিদিকে ঝাপসা দেখতে লাগলাম। চোখ খুলে দেখি আমি হাসপাতালে, কাটা হাতে ব্যান্ডেজ করা, আরেকটা হাতে দেখি স্যালাইন লাগানো। আমার জ্ঞান ফেরা দেখে নার্স বলল, ভেবেছিলাম আপনি হয়তো বাঁচবেন না, কিন্তু উপরওয়ালার অশেষ রহমতে বেঁচে গেছেন। আমি কোথায়? ঢাকা মেডিকেল হাসপাতালে 3 দিন পর আপনার জ্ঞান ফিরেছে। আচ্ছা, আমাকে এখানে কে এনেছে? এক ভদ্রলোক, উনি যখন আপনাকে হাসপাতালে নিয়ে আসে ততক্ষণে আপনার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। ডাক্তার বলল রক্তক্ষরণের জন্য আপনার বাঁচার সম্ভাবনা কম। যদি বাঁচাতে চান তাহলে দ্রুত 6 ব্যাগ বি পজিটিভ রক্ত জোগাড় করুন। উনি নিজে আপনাকে 2 ব্যাগ রক্ত দেয়, আর বাকি রক্ত ব্লাড ব্যাংক থেকে কিনে আনে। নার্সের কথা শুনে মনে হলো পৃথিবীতে তাহলে এখনো ভালো মানুষ আছে। উনি আমাকে বলেছিল আপনার জ্ঞান ফিরলে ওনাকে যেন জানাই। আমি কল করে জানাচ্ছি। নার্স চলে গেল। বিকেলে ভদ্রলোক এলো আমার সাথে দেখা করতে। আমার সে ওনাকে মনে হচ্ছে। আমাকে দেখেই বলল, তোমাকে নিয়ে অনেক টেনশনে ছিলাম, আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। এখন বলো তোমার বাবা মা কোথায়? ওনাদের খবর দিতে হবে। ওনারা কত টেনশনে আছেন আল্লাহ ভালো জানেন। কাকে জানাবো? পৃথিবীতে আপন বলতে তো কেউ নেই। কি বলো, সত্যি? আমার বয়স 7 বছর। তখন একটা রোড অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যায়। তারপর থেকে একাই থাকি। পুরনো কথা মনে করে দিয়ে মনে হয় কষ্ট দিলাম। আগে কষ্ট পেতাম, এখন আর কিছু মনে হয় না। আচ্ছা, তোমার এই অবস্থা কে করেছে? রাস্তায় গুন্ডাদের সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর উনি বলল, আচ্ছা, তাহলে কোনো কাজ পেয়েছো? না। উনি একটু ভেবে তারপর বলল, আচ্ছা, তুমি কি কাজ পারো? রান্না বাদে প্রায় সব কাজই পারি। গাড়ি চালাতে পারো? পারি। আগে সুস্থ হও, তারপর তোমার কাজের ব্যবস্থা করার দায়িত্ব আমার। আচ্ছা, তোমার নাম তো জানা হলো না। জি, আমি অনিক হাসান। আমি আশরাফ চৌধুরী। আচ্ছা, তুমি রেস্ট নাও। এরপর উনি আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল, এই টাকাগুলো রাখো। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, জানি না এই ঋণ কী শোধ করব। এরপর আর আমাকে ঋণই করেন না। এই টাকাগুলো এমনি এমনি দিচ্ছি না, তোমার চাকরির বেতনের অগ্রিম টাকা। এখন তো নাও। হসপিটালে আরও 7 দিন থাকতে হলো। হসপিটাল থেকে বের হয়ে মেসে গেলাম। আশরাফ স্যারের কথা মতো সব কিছু গুছিয়ে নিয়ে ওনার দেওয়া ঠিকানা মতো জায়গায় আসলাম। সামনে তাকিয়ে দেখি অনেক সুন্দর একটা বাসা। দারোয়ান আমাকে বলল, কি চাই এখানে? এটা আশরাফ স্যারের বাসা না? হ্যাঁ, কিন্তু উনি তো বাসায় নেই, ফিরতে বিকেল হবে, আপনি অন্য সময় আসুন। আমি আর কথা না বলে কিছু দূরে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। ঘড়িতে দেখি 3টা বাজে, তার মানে আশরাফ স্যারের আসতে আরও 2 ঘন্টার মতো লাগবে। এখানে শুধু শুধু বসে থাকার চেয়ে আশেপাশে ঘুরে দেখা ভালো। আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর একটা পার্ক পেলাম। আমি পার্কের ভেতর ঢুকে ঘুরতে লাগলাম। হঠাৎ চোখ গেল একটা মেয়ের উপর। কেমন যেন চেনা চেনা লাগছে। ভাবতে লাগলাম, কোথায় দেখেছি? ও, মনে পড়েছে, এ তো সেই মেয়ে যাকে বাঁচানোর উপহারস্বরূপ থাপ্পড় দিয়েছিল। কিন্তু এ রাজশাহী থেকে ঢাকায় কি করছে? আমাকে যদি দেখে তাহলে সাথে ওর বান্ধবীদের দিয়েও মার খাওয়াবে। তার চেয়ে এখান থেকে কেটে পড়া ভালো। আমি মেয়েদের পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম। এই ছেলে শোনো। যাকে ইচ্ছে ডাকো, এখানে দেরি করলে মার খেতে হবে। আমি আরো জোরে যেতে লাগলাম। মেয়েটা আবারও ডাক দিল। ওই থামবি নাকি গিয়ে ধরে আনবো? আমি পিছনে ঘুরে তাকালাম। তাকিয়ে দেখি সেই বদমাশ মেয়ে ডাকছে।
ওর পাশে আছে আরও 5টা মেয়ে। আসলে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আমি আস্তে আস্তে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। ওই শয়তান, লুচ্চা পোলা, তোরে না বলছি আমার আশেপাশে না আসতে, তারপরেও আমাকে ফলো করে রাজশাহী থেকে ঢাকা চলে আসছিস? বুদ্ধি করে কিছু একটা বলতে হবে, না হলে এই মেয়ে আর ওর বান্ধবীর হাতে মার খেয়ে জীবনটাই চলে যাবে। মেয়েটা আবার ধমক দিয়ে বলল, আই, কথা বলছিস না কেন? আমার প্রশ্নের জবাব দে। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যাকে আমি ভাবছেন আমি সে না, আর আমি তো আপনাকে চিনি না। তোর বাসা রাজশাহী না? ছোটবেলা থেকে ঢাকাই থাকি, রাজশাহী আমার বাসা হতে যাবে কেন? কারণ আমি যাকে মনোযোগ দিয়ে একবার দেখি সহজে তাকে ভুলি না। আপনার চোখের সমস্যা আছে, চোখের ডাক্তার দেখান। আর হ্যাঁ, নেক্সট টাইম আমার সাথে এমন বেয়াদবি করলে থাপড়ায় দাঁত একটাও আস্ত রাখবো না, বলে দিলাম। যাক বাবা, বাঁচলাম। মিথ্যা না বললে হয়তো মেরে হাসপাতালে ভর্তি করাতো। প্রায় 5টা বেজে গেছে। আমি চললাম আশরাফ স্যারের সাথে কথা বলতে। দারোয়ানকে জিজ্ঞাসা করার পর বলল এসেছে। আমি ভেতরে এসে কলিং বেল বাজালাম। একটু পর আশরাফ স্যার এসে দরজা খুলে দিয়ে বলল ভেতরে আসতে। বাসার ভেতরে প্রবেশ করলাম। বাসার বাইরে যেমন সুন্দর, ভেতরটাও তার চেয়ে বেশি সুন্দর। স্যার আমাকে বলল সোফায় বসতে। আমি সোফায় বসতেই কে যেন কলিং বেল বাজালো। আশরাফ স্যার উঠে যেতে লাগলো। আমি ওনাকে বাধা দিয়ে বললাম আমি খুলে দিচ্ছি। দরজা খুলে দেখি এ তো সেই অহংকারী মেয়েটা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, ওই, তুই আমার বাসায় কি করিস? এটা আপনার বাসা হবে কেন? এটা তো আশরাফ স্যারের বাসা। উনি আমার বাবা, সামনে থেকে সর, না হলে কানের নিচে দুটো লাগাবো। কি ডেঞ্জারাস মেয়ে! না সরে দাঁড়ালে সত্যি মেরে দেবে। কি দরকার এমনি এমনি থাপ্পড় খাওয়ার? এজন্য তাড়াতাড়ি সরে দাঁড়ালাম। মেয়েটা পাশ দিয়ে রুমে প্রবেশ করলো। বাবা, এইসব ছোট লোকদের রুমে আসতে দিছো কেন? মা, সবাই মানুষ, কাউকে ছোট করে দেখতে হয় না। দেখো আব্বু, আমি তোমার এসব লজিক শুনতে চাচ্ছি না। আমি আমার রুমে গেলাম। মেয়েটা হনহন করে দোতলায় উঠে গেল। আশরাফ স্যার বলল, তুমি ওর কথা কিছু মনে করো না। আসলে মা মরা মেয়ে আমার, একটু বেশি আদর পেয়ে এমন হয়ে গেছে। তবে ওর মনটা অনেক ভালো। আমি মনে মনে বললাম, কেমন মন ভালো সেটা আমি ভালো করে জানি। অ্যাক্সিডেন্ট করতে লাগছিল, হাত ধরে টান দিয়ে বাঁচালাম। সেজন্য নিজে তো থাপ্পড় দিল, সাথে আরেকজনকে দিয়ে থাপ্পড় দেওয়ালো। কি হলো, তুমি কিছু বলছো না কেন? আমি এসব কথা কিছু মনে করিনি। বাদ দিন ওসব। এখন বলেন আমাকে কি কাজ করতে হবে? কাজ বেশি কঠিন না, তুমি কার ড্রাইভিং করে আমাকে অফিসে নিয়ে যাবে আর আসবে। ভাবছিলাম কত কঠিন কাজই বা দেয়, কিন্তু এখন দেখছি অনেক সহজ কাজ। এজন্য ওনার প্রস্তাবে সানন্দে রাজি হয়ে গেলাম। আচ্ছা, তাহলে তোমার রুম দেখিয়ে দেই। উনি আমাকে নিচতলায় একটা রুমে নিয়ে আসলেন। রাজকীয় রুম। এরকম রুমে থাকতে পারলে জীবন ধন্য। কিন্তু ওই মেয়ের জন্য কতদিন টিকতে পারবো জানি না। তা বাবা, তোমার রুম পছন্দ হয়েছে? স্যার। আমাকে স্যার বলতে হবে না, আঙ্কেল বলে ডাকবে। জি আঙ্কেল স্যার। সরি আঙ্কেল। আচ্ছা, তুমি রেস্ট নাও। আঙ্কেল চলে গেল। আমি ব্যাগটা রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। আহ, কত নরম বিছানা! জানি না এই এতিমের কপালে এই বিছানা কতদিন আছে। রাতে খাওয়ার জন্য বাইরে যেতে লাগছে। এমন সময় আঙ্কেল বলল, অনেক, কোথায় যাও? জি আঙ্কেল, খেতে যাচ্ছি। তুমি আমার বাসায় থেকে বাইরে খাবে? এটা তো হয় না। আজ থেকে তুমি আমাদের সাথেই খাবে। ফ্রিতে খাওয়া পেয়ে গেলাম, তাই 7-5 না ভেবে রাজি হয়ে গেলাম। একটু পর আঙ্কেল আর উনার মেয়ে খেতে বসলো। আঙ্কেল আমাকে খাওয়ার জন্য ডাকলেন। আমাকে দেখেই উনার মেয়ে চোখ বড় বড় করে তাকালো। তাকানোর ধরন দেখে মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে মারছে। আমি কোনো কথা না বলে খেতে বসলাম। আঙ্কেল বলল, তুমি নিয়ে খাও। আমি প্লেটে ভাত আর মুরগির মাংসর কয়েক পিস তুলে নিলাম। এরপর খাওয়া শুরু করলাম। আস্তে আস্তে সব খাওয়া শেষ করলাম। এরপর রুমে চলে আসি। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। এরপর আঙ্কেলকে নিয়ে ওনার অফিসে গেলাম। যাবার সময় আঙ্কেল বলল, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে তো? ড্রাইভিং লাইসেন্সটা ভুলে তো সে রাজশাহীতে রেখে এসেছি। এজন্য আঙ্কেলকে বললাম, নাই আঙ্কেল। আচ্ছা, আমি আজকের ভিতর সব ব্যবস্থা করে দেব। বড়লোক মানুষের বড়লোকই কারবার। আমার তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্সটা পেলেই হলো। আঙ্কেল বলল, আশেপাশেই থাকো, আমি একটাই বাসা যাব। আমি আশেপাশে হাঁটতে লাগলাম।
অনেকক্ষণ ঘোরাঘুরি করে অফিসের সামনে চলে আসলাম। একটু পর আঙ্কেল চলে আসলো, ওনাকে সাথে করে বাসায় নিয়ে আসলাম। দুপুরের খাবার খেয়ে আবার ওনাকে অফিসে দিয়ে আসলাম। একটু পর পিয়ন এসে বলল স্যার ডাকছে। আমি পিয়নের সাথে আঙ্কেলের কেবিনে গেলাম। অনেক, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমার মেয়েকে তো চেনো, ওর গাড়ি কি যেন হয়েছে, তুমি একটু ওকে নিয়ে আসবে। এই মেয়ে এমনিতে আমাকে দেখতে পায় না, তারপর যদি আমি যাই তাহলে কি করবে আল্লাহ জানে। তারপরও আঙ্কেলের কথা রাজি হয়ে ওনার মেয়ের ভার্সিটিতে গেলাম। আমাকে বিএমডাব্লিউ গাড়ি থেকে নামতে দেখে আশেপাশের মেয়েগুলো তাকিয়ে আছে, হয়তো ভাবছে কত বড় লোক ছেলেটা, কিন্তু তারা জানে না আমি একজন এতিম, শুধুমাত্র এই গাড়ির ড্রাইভার। পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।